তানজুর, আজকে সারাদিন একটা চিত্র দেখে আমি খুব মজা পেয়েছি। বিশ্ব মানচিত্রে আর্জেন্টিনার ছোট্ট একটা রাষ্ট্র এবং পুরাটা মানচিত্র জুড়ে রয়েছে স্পেন। আপনি কি একমত? পুরো বিশ্ব কি আর্জেন্টিনার বিপক্ষে? সেটা বলা কিন্তু মুশকিল, কারণ মেসি এখন পর্যন্ত যা খেলা দেখিয়েছেন, বিশেষ করে শেষের দিকে এসে বলতে হয় 80 মিনিটের পরে এখন আর্জেন্টিনা খেলা শুরু করে, এবং সেই সময়ে মেসি যেভাবে খেলছেন সেই খেলা দিয়ে কিন্তু তিনি গোটা বিশ্বের মন জয় করেছেন। এবং আজকে এই 39 বছর বয়সে যেভাবে তিনি আসলে রূপকথা লিখে চলেছেন প্রতিদিন, সেটা সত্যি বিস্ময় জাগাচ্ছে। এবং এই মেসিকে কে থামাবে, এর কোনো প্রশ্ন কি আমাদের, মানে উত্তর কি আমাদের কাছে আছে? এটা তো অনেকে বলছেন যে সেই এত বছর আগে যে শিশুটিকে গোসল করাচ্ছিলেন মেসি, সেই লামিনে ইয়ামাল, এবং তার সামনে তো পড়ে আছে অনেকগুলো বছর, তাই না? তার এত কম বয়স, এত ভালো খেলছেন, ফলে তিনি সামনে কোথায় নিয়ে যাবেন স্পেনকে, বা স্পেনের তারুণ্য নির্ভর দল আসলে সামনে কোথায় গিয়ে থামবে, সেটা ভবিষ্যতে বলে দেবে। এবং আজকে যে এটা আর্জেন্টিনার জন্য একদম সহজ একটা ম্যাচ হতে যাচ্ছে না, সেটা তো একেবারে নিশ্চিত করেই বলা যায়। নিঃসন্দেহে। এবং চাচা ভাতিজার লড়াই, সেই সোশ্যাল মিডিয়ার মেমসগুলো সূত্র ধরেই বলতে চাই, এই লড়াইটা আসলে খুব উপভোগ্য হবে আমাদের কাছে মনে হয়। এবং হাবিব ভাইয়ের সাথে কতদিন এটা নিয়ে কথা হচ্ছিল যে এটা আসলে বার্সা বনাম বার্সা হয়ে যাচ্ছে কিনা। একদমই। এবং এরা অনেকেই ছোটবেলা থেকে মেসির খেলা দেখে বড় হয়েছেন, আজকে যারা স্পেনে খেলছেন, এবং সব মিলিয়ে এক ধরনের সমীহত কাজ করে নিশ্চয়ই মেসিকে কেন্দ্র করে। সেই ব্যাপারটা কতটুকু মাঠে দেখা যাবে আজকে, সে ব্যাপারে বিস্তারিত মনে হয় হাবিবুর রহমান হাবিব ভাই আরো অনেক ভালো বলতে পারবেন। হাবিব ভাই, স্বাগত আপনাকে। চমৎকার একটা খেলা নিঃসন্দেহে হবে, এবং সেই খেলায় শেষ ফলটা কি হবে এটা বলা নিশ্চয়ই খুবই দুষ্কর। কি হতে চলেছে আজকে রাতে? আসলে এটা হবে ব্যাটেল অফ লামাসিয়া। আসলে লামাসিয়া থেকে আসলে যে ব্যাটেলটা তৈরি, এই ব্যাটেলের ধরেন ফাদার ফিগারে লিওনেল মেসি, আর বাকিরা হচ্ছে লামাসিয়া কিডস। আসলে এই ফুটবল বিশ্বকাপটা ক্লাব বার্সেলোনার জন্য অনেক সম্মানের। মানে যেই ফুটবল দর্শনটা আসলে বার্সেলোনা বিশ্ববাসীকে দিয়েছেন, সেটার হাইয়েস্ট লেভেল স্ট্যান্ডার্ড হচ্ছে লায়নেল মেসি। মানে মেসি হচ্ছে বার্সেলোনা স্টাইল ফুটবলের একেবারে টপ স্ট্যান্ডার্ড। তারপরে ওই স্টাইলটা মেসি যুগের পরে অনেকে বলেছিল যে বার্সেলোনা ইজ ডেড, আফটার মেসি বার্সেলোনা উইল বি নাথিং। তো 2-3টা সিজন আসলে বার্সেলোনা অনেক বেশি স্ট্রাগল করেছে। তারপরে আসলে বিশ্ব দরবারে বার্সেলোনা আবার বার্সেলোনা হয়ে ব্যাক করেছে। আবার বার্সেলোনা যখন বার্সেলোনা হয়ে ব্যাক করে, তখন ওয়ার্ল্ড ফুটবলে আবার স্পেন ডোমিনেট করা শুরু করে। আপনি যদি 2010 দেখেন, সেখানে মাদ্রিদের প্লেয়াররা তো ছিলেন, কিন্তু স্পেনের কি ফিগার বা ওই ওয়ার্ল্ড কাপের অ্যাকচুয়াল ডিফারেন্স মেকাররা ছিল ফ্রম বার্সেলোনা অ্যাকচুয়ালি। এবং ভিসেন্তে দেল বক্স, মানে স্পেনের যিনি কোচ ছিলেন, তিনি মাদ্রিদ ঘরানার কোচ হলেও স্টাইল অফ ফুটবলটা ছিল কমপ্লিটলি বার্সেলোনা স্টাইল। মানে তো ওই স্টাইলের ফুটবলটারই আজকে আবার আরেকটা হলো, নতুন জেনারেশন আসলো, তাদের সামনে আসলে নতুন মাইল ফলক। বার্সেলোনা যখন আবার বার্সেলোনা হয়ে ওঠে, তখন আসলে স্পেন ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করা শুরু করে, যেটা আমরা ইউরোতে দেখেছিলাম, তারা ইউরো চ্যাম্পিয়ন। শুধুমাত্র ধরেন আজকে যদি স্পেনের অপোজিশনে আর্জেন্টিনা না থাকতো, তাহলে অনেকেই হয়তো এই ম্যাচটাকে 80-20 করে দিত। বিকজ বার্সেলোনা স্টাইল ফুটবল যখন আনসারলেস হয়ে ওঠে, তখন অন্য কোনো স্টাইল এখানে টেকে না। ফ্রান্স আসলে এই ওয়ার্ল্ড কাপে অনেক ডমিনেটিং ফুটবল খেলেছিল, তো বার্সেলোনা স্টাইল ফুটবলের কাছেই তারা সাপোকেট করে হেরেছে। যদিও গতকাল রাতের হারটা আর একটু অদ্ভুতই, মানে ফার্স্ট হাফে 4 গোল খাওয়া, এটা একেবারে মানে আনন্যাচারাল আর কি, ফ্রান্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে। তো এই ব্যাটেলটা আসলে ইভেন জুলিয়ান আলভারেজ মোর লাইক এ বার্সেলোনা প্লেয়ার, মানে স্ট্রাইকার হিসেবে আর কি, এবং রিমারও আছে মনে হয়। এই ক্ষেত্রে ফ্রান্সের যে হাল হয়েছিল আসলে স্পেনের সাথে খেলতে গিয়ে, যে পায়ে বলই পাচ্ছিল না, হ্যাঁ, এবং এরকম খেলা কি আসলে আর্জেন্টিনার সাথে করে ওঠার সুযোগ আছে স্পেনের? না, আর্জেন্টিনা আসলে ফিজিক্যাল টিম, মানে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য টাফ টিম, টাফ বয়েজ, দে আর গ্যাং। তো আপনি ফ্রান্সের সাথে হয়তো ওই কাজটুকু করতে পেরেছেন, ফ্রান্স অনেক ফিজিক্যাল করতে পেরেছেন শুধুমাত্র এই কারণে, মানে ফ্রান্স ফিজিক্যাল হওয়া সত্ত্বেও টেক্কা দিতে পারে নাই শুধুমাত্র মিডফিল্ডের কারণে। স্পেনের মিডফিল্ডটা অনেক স্ট্রাকচার্ড, আর্জেন্টিনাও মিডে এক্সট্রা বডি পুশ করেন আসলে। তো এই জায়গাটা থেকে মানে একটা বিষয় অনেক স্পেশাল, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার মুভমেন্ট বা মিড ইজ যেই ব্লক, আর্জেন্টিনা অনেক বেশি বল দখলের লড়াইয়ে যাবে না, উই নো। ধরেন এটা 60% 40% বল পজিশনের খেলা হতে পারে,
আর্জেন্টিনা কিন্তু ওই 40% বল পজিশনে অনেক বেশি ইফেক্টিভ, কারণ তাদের কাছে লায়নেল মেসি আছে। এই যে শেষের দিকে জ্বলে ওঠার যে ব্যাপারটা, জি। ধরুন স্পেনের বিপক্ষে শুরুতে যদি আর্জেন্টিনা পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে স্পেনের ক্ষেত্রেও কি একইভাবে শেষে এসে আবার এই না, পার্থক্যটা পূরণ করা সম্ভব হয়? স্পেন আসলে মানে এক গোলে অ্যাডভান্স করলে কখনোই ডিফেন্সিভ ফুটবলে যাবে না, কখনোই। মানে ওরা লিড ডাবল করার চেষ্টাতেই থাকবে। স্পেন ধরেন লিড নিল, বাকি প্রতিপক্ষকে আর্জেন্টিনা কিন্তু তাদের বক্স পর্যন্ত পুশ করেছে, ডিফেন্ড করতে বাধ্য করেছে, কিন্তু আপনি স্পেনকে অ্যাকচুয়ালি ডিফেন্ড করতে বাধ্য করতে পারবেন না। স্পেনের ডিফেন্সটাই হলো বল পায়ে রাখা। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওরা সো লিড নিলে অ্যাটাকের পরিমাণ আরও বাড়িয়ে দেবে, লিড যাতে আরও বেশি ডাবল করে আর্জেন্টিনাকে গেম থেকে বাইরে বের করে দেওয়া পসিবল। সো এই গেমে আর্জেন্টিনা শুরুতে লিড দেওয়া আর্জেন্টিনার জন্য অ্যাকচুয়ালি সুইসাইডাল, কারণ স্পেন তাহলে লিড ডাবল করার সুযোগ পাবে। তবে এইটুকুই আশা যে স্পেন যদি ডাবল লিডও করে ফেলে অ্যাকচুয়ালি, ওই আর্জেন্টিনা আসলে ওই খেলাটা খেলতে পারে, মানে সামহাও। তখন আর্জেন্টিনাকে আপনি ওভার অ্যাটাক করতে গেলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, কারণ আর্জেন্টিনা ওভার অ্যাটাক থেকে লুজ বল কালেক্ট করে, আর লুজ বল কালেক্ট করার পরে থ্রু লিওনেল মেসি অ্যাটাক জেনারেট হয়। সো স্পেনের ব্যাকলাইনের পিছনে এখন পর্যন্ত জুলিয়ান আলভারেজ টাইপের কোনো প্লেয়ার দৌড়ায় নাই। স্পেনের ব্যাকলাইনের পিছনে এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ জার্নির এই পর্যন্ত এখনো গুইলিয়ানো সিমিওনে টাইপের কোনো প্লেয়ার স্পেনের ব্যাকলাইনের পিছনে দৌড়ায় নাই। এত ফাস্ট, এত কনস্ট্রাকটিভ। আবার স্পেনের ব্যাকলাইনে এখন পর্যন্ত লিওনেল মেসি টাইপের কেউ বল সাপ্লাই দেয়নি। সো স্পেন কম গোল খেয়েছে, ঠিক আছে, একটা গোল খেয়েছে এরিয়ালি, এবং পর্তুগাল খুব কাছাকাছি এসেছে, সেটাও এরিয়ালি। আর এয়ারে আর্জেন্টিনার চেয়ে বেস্ট টিম এই ওয়ার্ল্ড কাপে আর কেউ না। দেখা যাক রাতে কি দাঁড়ায়। আমরা গতকালকের ম্যাচ নিয়ে ওখানে একটা কথা বলবো একটু পরে, তবে তার আগে ইশরাত, আপনার কাছে আসতে চাই, আপনার সাথে অতিথিরা আছেন, তাদেরও নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। আর সবাইকে পরিচয় করে দিতে চাই, আমার সাথেই রয়েছেন মইনুল ইসলাম মাহিম, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর এবং ফুটবল প্রেমী একজন, এবং ফ্যানজুন তো রয়েছে। আমাদের সাথে রয়েছেন ইশায়াত আজমাইন, আয়শা, মৃন্ময় এবং ইশরাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। শুরুতে একটু ফ্যানজোনে যেতে চাই, একজন আর্জেন্টিন সাপোর্টারের কাছে যেতে চাই। আজকের ম্যাচ নিয়ে কি প্রত্যাশা? Well, I'm a Barcelona fan, and for me, this is a very good final because my favorite team, Argentina, is playing, and also one of the favorites, Spain. So, as a fan, I would say, যে আমি আজকের ম্যাচটা এনজয় করব most importantly. So yeah, that's all. আবারও একজন আর্জেন্টিনা সাপোর্টারের কাছে যেতে চাই, কারণ দিনটা আর্জেন্টিনার। কারণ একই সাথে আজ যেমন ফাইনাল ম্যাচ, তেমনি এক কথায় বলতে পারি মেসির বিদায়ের দিনও বলা যেতে পারে। কেমন লাগছে আজকের দিনটা? আমার বোথ ইমোশনাল অ্যান্ড হ্যাপি লাগছে, বিকজ মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপে সে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। দিস ইজ এ রিয়েলি বিগ ডিল টু আস, অ্যান্ড আমিও একটা বার্সা ফ্যান। আমি দুই দিক দিয়ে খুশি, আমার দুইটা টিমই ফাইনালস উঠেছে, এবং স্পেন জিতলেও খুশি, কিন্তু আর্জেন্টিনা জিতলে একটু বেশি খুশি হব। বার্সা ভার্সেস বার্সা, মানে কাকে চুজ করবেন? জি, আসলে আমার অপিনিয়ন থেকে এখানে আসলে আই এম নট গোনা চুজ এনিওয়ান। আমার কাছে মনে হয় দুই টিমই যা খেলবে, আই থিঙ্ক ইট উইল বি আ ভেরি গুড ম্যাচ। দুই টিমের মধ্যেই সেই ক্যাপাবিলিটি আছে যে একটা ওয়ান্ডারফুল ম্যাচ আমাদের দেয়ার ফাইনাল হিসাবে। অ্যান্ড যেভাবে বলা হয়েছে, ইটস বেসিক্যালি লা মাসিয়ার ফাদার ভার্সেস লা মাসিয়ার কিডস। গ্রেট। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনার স্পেন ইজ মোর ট্যাকটিক্যালি ইকুইপড, আর দে হ্যাভ দ্য ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ। বাট যেটা আমাদের আর্জেন্টিনা অলওয়েজ শো করে আসছে এই হোল টুর্নামেন্টে, যে আর্জেন্টিনা হ্যাজ দ্য মোর প্যাশন টু উইন ইট। এভরি টিমের এগেনস্টে আর্জেন্টিনা অলওয়েজ দেখানো হয়েছে যে আর্জেন্টিনা ইজ মোর প্যাশনেট দেন এনি আদার টিম। সো মেবি এমন পসিবল হতে পারে যে দ্য tactics of Spain might not work on Argentina after all. একদমই মাহিম ভাই, এই কথা সূত্র ধরে যেতে চাই, আজকের ট্যাকটিক্যাল ব্যাটলটা কেমন হতে যাচ্ছে? সো আজকের যেই ম্যাচটা হইতে যেতেছে, ইটস গোয়িং টু বি আ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ভার্সেস ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। কারণ পুরো টুর্নামেন্টের মধ্যে আমরা এই জিনিসটা দেখছি যে লুই দা ফন্তে হি ইজ নেভার গোয়িং টু প্লে এ ম্যাচ যে জায়গায় সে তার মানে নিজের ফিলোসফি অথবা নিজের ট্যাকটিক্স সে ইমপ্লিমেন্ট করবে না। অনেক জায়গায় এরকম দেখা যায় যে ম্যাচের মোমেন্টাম অনুযায়ী অনেক কোচেরা আপনার অ্যাডাপ্ট করার ট্রাই করে, মোমেন্ট অ্যাডাপ্ট করার ট্রাই করে, ট্যাকটিক্স অ্যাডাপ্ট করার ট্রাই করে। যেমন কি সেম জিনিসটা আমরা দেখছি টমাস টুকেলের সাথে, যে যখন ইংল্যান্ডের মধ্যে ওরা দেখতেছিল যে বারবার অ্যাটাক পাইতেছে, তখন ওরা কি করছে, পুরো টিমটারে
নিচে নামায় নিয়ে আসছে, ডিফেন্ড করার ট্রাই করছে। কারণ 64 মিনিট থেকে আর্জেন্টিনা যেভাবে তাদের অ্যাটাক করতেছিল, সে কি করছে, সে চিন্তা করলো যে এই এতগুলো অ্যাটাক দিলে তো আমরা গোল কনসিডই করতে পারি, আমরা কি করি সময়ের তুলনায় সময়ের সাথে আমরা অ্যাডাপ্ট করে ডিফেন্ড নিয়ে আসি, যেটা নাকি ভুল ছিল। বাট লুই দে ফন্তে হি ইজ নেভার গোনা ডু দ্যাট। সে নিজের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দেখাবে, তো ওর খেলা সে খেলাবে। আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি পুরো টুর্নামেন্ট যাবত দেখতেছি আমরা যে দে নেভার গিভ আপ। তো আজকের ইটস গোয়িং টু বি আ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ভার্সেস ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। ফ্রান্সের যে হাল হয়েছিল সেই ভয় তো নিশ্চয়ই আর্জেন্টিনার মধ্যে খানিকটা থাকবে। ফ্রান্স যেভাবে পায়েই বল পায়নি, আর্জেন্টিনার সেই হাল হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? আচ্ছা, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি মনে করি এক্স্যাক্টলি সেম জিনিস হতে পারে। এর কারণ কি আমি বলি, লাস্ট ডে গতকাল যখন রদ্রিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আর্জেন্টিনাকে কিভাবে আটকানোর চিন্তা করতেছেন, সে একটা সিম্পল উত্তর দিয়েছিল যে আমরা আর্জেন্টিনাকে কোনো বল দিতে চাই না। এটা কেন বলছিল? কারণ আর্জেন্টিনাকে যখন আপনি বল দিবেন বারবার, যখন তাকে অ্যাটাক করতে দিবেন, দে আর গোনা লাইক মেক সামথিং যেটা নাকি আপনি প্রস্তুত না। আপনি মেসির কাছে বল দিতেছেন বারবার, আপনি 10 বার বল দিতেছেন, ও 8 বার আপনার এরকম একটা বল দিয়ে দিবে যে আপনি স্কোর করবেন। অ্যান্ড দে আর ভেরি ক্লিনিক্যাল অ্যাবাউট দিস। আপনারা যদি লাস্ট 3টা ম্যাচই দেখেন ওরা ক্লিনিক্যাল ফিনিশ দিছে। প্রতিটা বল যখন বল দিছে, আপনার মেসি যখন বলটা সাপ্লাই দিতেছে, জেনারেট করতেছে এসিস্ট, প্রতিবার কেউ না কেউই করতেছে, হেডার দিতেছে, আপনার দেখা যেতেছে ওদের প্রতিটা ফিনিশার ক্লিনিক্যাল ফিনিশ দিতেছে। সো এই জিনিসগুলো আপনি আর্জেন্টিনায় কখনোই করতে দিবেন না। তো এই জন্য সে কি করবে, এভাবে আটকানো সম্ভব? মানে আচ্ছা মেসি এটাও একটা কোশ্চেন ছিল যে মেসিকে আপনারা কিভাবে আটকানোর ট্রাই করতেছেন, এই কোশ্চেনটা করছিল। একটা সিম্পল উত্তর দিছিল সেও যে মেসিকে আটকানো সম্ভব না, আমরা যতটা ট্রাই করব যে তাকে কিভাবে দমায় রাখা যায়, ঠিক আছে? কারণ হি ইজ আনস্টপেবল। আমরা পুরো টুর্নামেন্ট যাবো দেখছি, একটা ম্যাচের মধ্যে আমরা দেখছি তাকে জোনালি মার্ক করছে 4টা খেলোয়াড়, ওই ম্যাচের মধ্যে সে 3টা গোল দিছে। আরেকটা ম্যাচের মধ্যে দেখছি 2টা খেলোয়াড় করে পুরোপুরি ম্যান মার্ক করতেছে, ওইটার মধ্যে সে 2টা অ্যাসিস্ট দিছে। সো আপনি যেভাবে ওরা আটকানো ট্রাই করেন, হি ইজ নেভার গোনা স্টপ। সো আপনার কি করতে হবে, তাকে শিথিল করতে হবে। ইউ হ্যাভ টু মেক স্টেপ বাই স্টেপ ডিফেন্ডিং ফর হিম। আপনি সে বল বারবারই করবে না, ড্রিবল করবে না। এখন তার ওই বয়স নেই যে আগে যেরকম করতো, দেখা যায় 7টা প্লেয়ার সামনে আছে, ও তারপরও বল নিয়ে দৌড় দিত ড্রিবলের জন্য। বাট এখন কিন্তু সে এটা করে না। সে কি করে, সে দেখে যে তার থেকে বেটার পজিশনে কে আছে, তাকে বল সাপ্লাই দেওয়ার ট্রাই করে। সো মেসিকে আটকানোর জন্য তারা যদি ট্রাই করে, অবভিয়াসলি তাকে শিথিল করারই ট্রাই করবে। তাকে আটকানোর কোনো ওয়ে নাই, আমি দেখতেছি না যে তাকে আটকানোর কোনো ওয়ে আছে। তোমাদের কাছে ফেরত আসি, বার্সেলোনা কেন? বার্সেলোনার সাথে কি মেসির জন্যই, এবং সেই সূত্রে আর্জেন্টিনা, নাকি মেসি থেকে আর্জেন্টিনা হয়ে বার্সেলোনা, কিভাবে হলো ব্যাপারটা? ওয়েল, আমি ছোটোবেলা থেকে যখন ফুটবল দেখা স্টার্ট করি, আমার মামার থ্রুতে আই স্টার্টেড টু ওয়াচ বার্সেলোনা, and from there I have been watching Messi, so it was pretty obvious for me to support Argentina. And then over the years also, I like Messi playing and seeing him on the screen, the things he do with the ball apart from scoring. Because honestly, আমরা যদি মেসির একটা হাইলাইট দেখি, maybe of a 10 minute it will be of him scoring, but the rest 20 minutes, the things he do with the ball, that's completely magical, and that's where I fall for his game. So মঞ্জুর, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরেই আবার আমরা গল্পে জয়েন করব। আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। হাবিব ভাই, আপনার কাছে ফিরে আসবো, ফরমেশনগুলোতে আসার কথা। তবে তার আগে এই স্টেডিয়ামের সাথে বোধহয় মেসির কিছু ইতিহাস জড়িয়ে আছে, সেটা যদি সংক্ষেপে বলতেন। এই স্টেডিয়ামে আসলে মেসির ইতিহাসটা একটু বেশি ইভেন্টফুল। যেমন ধরেন, ব্রাজিলের বিপক্ষে, মানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের মনে প্রথম হ্যাটট্রিক, মানে ব্রাজিলের বিপক্ষে যে হ্যাটট্রিকটা 2012 সালে এই স্টেডিয়ামে আসছিল একটা ফ্রেন্ডলিতে, 4-3 গোলের ম্যাচ হয়েছিল। 16 সালে আসলে চিলির বিপক্ষে এই মাঠেই ফাইনালে পেনাল্টিতে হেরে আসলে লিওনেল মেসি অবসর নিয়েছিলেন, আর্জেন্টিনাকে বিদায় বলছিলেন, আর পারছিলেন না। তারপরে আসলে আবার 2024-এর কোপা আমেরিকায় এই মাঠেই চিলিকে গ্রুপ স্টেজে হারাইছিল কোপা আমেরিকা জয়ের পথে। সো এই মাঠটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ মেসির জন্য। এবং আজকে আরেকটা মাইল ফলকের হাতছানি যে এই ম্যাচে খেলা ম্যাচটাই, এই মাঠে খেলা ম্যাচটাই মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচও হতে পারে। বিশ্বকাপ আর্জেন্টিনার জার্সিতে না, বিশ্বকাপের শেষ ম্যাচটা অনেকে তো বলছেন 39-এ যেহেতু পেরেছেন, আবার 4 বছর পরেও পারতে পারেন, বলা যায় না। আসলে অনেকবার তো তার অবসর হলো, আবার ফেরতও আসলেন। আমার কাছে আসলে মনে হয় না আর খেলবে, কারণ এই স্টেজ থেকে যদি বিশ্বকাপটা নেওয়া হয়ে যায়, তাহলে এই বিদায়টা আসলে ফ্যারিটেইলের ফ্যারিটেইল হবে, 22-এর ফ্যারিটেইলের উপরে অন্য কিছু চলে যাবে। সো আর কিছু যোগ করতে চাই না। হ্যাটট্রিক বিশ্বকাপেরও তো একটা স্বপ্ন থাকতে পারে, বলা যায় না। স্যাটিসফ্যাকশন লেভেল আসলে 22-এই এত বেশি,
এই ম্যাচে আসলে আর্জেন্টিনার এভরি সাপোর্টার লাইট মুডে আছে, মানে আমি সকাল থেকে অনেকজনকেই দেখছি, মানে দে ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আমরা ফরমেশনে চলে আসতে পারি। আমার মনে হচ্ছে যে একটা চেঞ্জেস হতে পারে, মানে এটা পসিবল লাইন আপ। যদি এই লাইন আপটা স্টার্ট করে 4-2-3-1, এখানে যদি উলিয়ানো সিমিওনের বদলে নিকো গঞ্জালেসও আসে, স্পেনের বিপক্ষে একটুখানি এরিয়াল ক্রস বা ভার্টিক্যাল এয়ার বল খেলার সুযোগটা আরেকটু বাড়বে। কিন্তু যদি 4-4-2 কম্প্যাক্ট খেলে, তাহলে ওইটা হবে স্পেনকে একটা বাড়তি সুবিধা দেয়া। কারণ আমার মনে হয় 4-4-2 কম্প্যাক্টই খেলবে। আর্জেন্টিনা শুরুতে ভুল করতে ভালোবাসে, তো বাড়তি সুবিধা বলতে মিডফিল্ড ওভারলোডটা স্পেন দিতেই পছন্দ করে। ওরা ন্যারো জোনে, কম্প্যাক্ট জোনে অপারেশন করে বল বের করাই আসলে ওদের জন্য স্বাচ্ছন্দ্যের খেলা। সেখানে আর্জেন্টিনা যদি ওই রকম মিডফিল্ড ডায়মন্ড তৈরি করে, এটা স্পেনকে, কারণ ফুলব্যাকটা মিডে জয়েন করে, স্পেনকে নিউরোমিক্যাল অ্যাডভান্টেজে নিয়ে যাবে। কারণ রড্রি যেটা বলছে, অ্যাজ লং অ্যাজ মেসিকে বল থেকে দূরে রাখা যায়, তত স্পেনের জন্য ভালো। তো মেসির সাথে বলের কানেকশন কাট অফ করাই হবে স্পেনের ট্যাকটিক্স সত্যি বলতে। আর আর্জেন্টিনার ট্যাকটিক্সই একটা, বল পাও, দেখো যে মেসি কই আছে, মানে বল কালেক্ট করো। সেকেন্ড বল, আজকের ম্যাচের জন্য মেসি আরেকটু নিচে এসে খেলতে পারেন বলটা পাওয়ার জন্য। মেসি তো এমনিতেই একটুখানি সেন্ট্রালেই থাকছেন, নিচে না, হাই আপ থাকছেন, গোলের কাছাকাছি থাকছেন। আর আজকেও গোলের কাছাকাছি হাই আপই থাকবেন, কারণ স্পেন তো আর্জেন্টিনার বক্স পর্যন্ত অ্যাটাক করবে। সেক্ষেত্রে আর্জেন্টিনা যখন বিল্ড আপ করবে, তারা লং বল খেলার বেশি চেষ্টা করবে। লং বলে যদি মিডফিল্ডের ফিজিক্যাল বডি এনজো, ম্যাকালিস্টার, প্যারাদেসরা ভালো বল ড্রপ করতে পারেন এবং সেকেন্ড বল কালেক্ট করে যদি সেটা মেসিকে কানেক্ট করা যায়, আর্জেন্টিনার চান্সেসগুলো সেক্ষেত্রে অনেক বেশি বাড়বে। আর্জেন্টিনা হয়তো 40% বল পজিশনে থাকবে, কিন্তু লং বল এখানে একটা ডিফারেন্স মেকার হতে পারে। এবং কেপ ভার্দেও যখন খুব ভালো ব্লক দিয়েছিল, আর্জেন্টিনা লং বল থেকেই তাদেরকে ভাঙে অ্যাকচুয়ালি। ফ্রান্সের ক্ষেত্রে তো লম্বা পাস, দূর থেকে শট খুব কাজে লাগতো তাদের আগ পর্যন্ত। স্পেনের বিরুদ্ধে সেই কিছুই তাদের কাজে লাগলো না। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার আসলে কি করতে হবে যাতে এই ধরনের কোনো ফাঁদে তারা না পড়ে? ফ্রান্সের প্রবলেম হচ্ছে লম্বা পাস কাজে আসতে হলে আপনার মিডফিল্ডের সেকেন্ড বলটা কাজে আসতে হবে। মানে যখন একজন লম্বা বল দেয়, আরেকজন রিসিভ করে, সে কিন্তু ওই বলটা কন্ট্রোল করতে পারে না। এটা তার জন্য হচ্ছে গিয়ে টাফার সিচুয়েশন। স্ট্রাইকার বলটাকে ডাউন করে সামনে দেন, সামনে থেকে আসা প্লেয়ার আসলে বলটা কালেক্ট করেন। এই স্টাইলটা ছিল বেশি নরওয়ের। তো বল, সেকেন্ড বল যখন কালেক্টেড হয়, একজন মিডফিল্ডার সে যদি কিছুটা আনমার্ক থাকতে পারেন এবং তার কাছাকাছি জোনে, আর্জেন্টিনা এই জন্যই 4-4-2 যাবে, যখন বল ড্রপড হবে কাছাকাছি জোনে যদি ম্যাকালিস্টার, এনজো, এরা কিন্তু কিছুটা প্রেস রেসিস্টেন্স, এরা যদি বল বের করে সামহাউ মেসিকে কানেক্ট করতে পারে, দেয়ার উইল বি এ গুড চান্স যে আর্জেন্টিনা স্পেনকে ট্রানজিশনে ব্রেক করতে পারে। এবং স্পেন আসলে ট্রানজিশনাল অ্যাটাক বেশ কিছু খাইছে, কিন্তু ক্লিনিক্যাল ফিনিশ না থাকায় প্রবলেম হয়ে গেছে। আমরা স্পেনের ফরমেশনে আসতে পারি, তবে তার আগে আমরা রেজওয়ানুজ্জামানের পাঠানো ছবিগুলো সরাসরি দেখতে পাচ্ছি। দলে দলে যোগ দিচ্ছেন স্পেন এবং আর্জেন্টিনার সমর্থকরা। রেজওয়ান, এই মুহূর্তে কি অবস্থা? আমরা শুনছিলাম যে অনেক কড়াকড়ি, ডোনাল্ড ট্রাম্প আসবেন, তিনি আবার আজ কিছু আবার ঘটিয়ে না বসেন, বলা তো যায় না। মঞ্জুর, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক এই নিউ জার্সি স্টেডিয়ামের সামনে, এবং এই মাত্র আমি যদি বলি যে স্টেডিয়ামের গেট খুললো এবং আমার পেছনে দেখছেন যে বিশাল লাইন আর্জেন্টিনা এবং স্পেন সমর্থকদের, মানে কয়েক সেকেন্ড আগে আসলে এই গেটটা খুলে দেওয়া হয়েছে স্টেডিয়ামে প্রবেশের জন্য, এবং তারপরেই কিন্তু সবাই ঢোকার চেষ্টা করছেন এবং ঢুকছেন। এবং এখানে দেখছেন যে স্পেন এবং আর্জেন্টিনার সমর্থক, বর্ণিল সমর্থক, নানা ধরনের মানুষ কিন্তু এসছে, এবং সমর্থকদের জন্য এখন পর্যন্ত কোনো কড়াকড়ি নেই। আপনি জানেন যে এই মুহূর্তে এখানে সকাল 11টা বাজে, আরও 4 ঘন্টা পর কিন্তু ম্যাচ শুরু হবে। 4 ঘন্টা আগে গেট খুলে দেওয়া হয়েছে। 12, 1, 1:30টার সময়, এখানে সময় 1:30টার সময় কিন্তু আসলে প্রি শো শুরু হবে প্রথমে, তারপরে খেলা শুরু হবে দুপুর 3টায়, এবং মিড ব্রেকে কিন্তু আবারও একটা অনুষ্ঠান আছে মাত্র 17 মিনিটের, এরপরে কিন্তু আরও বাকি অংশের খেলা হবে। এবং সবশেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু পুরস্কার তুলে দিবেন চ্যাম্পিয়ন দলকে, ট্রফি বুঝিয়ে দিবেন। এই হলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা, এবং দলে দলে মানুষ এসছেন আজকে কিন্তু, এবং আর্জেন্টাইন সমর্থক যেমন আছেন,
স্পেনের সমর্থকও আছেন, ঠিক তেমনি অন্য দেশের সমর্থকরাও কিন্তু আছেন। নানাভাবে সারা সেজে কিন্তু এসেছেন এই বিশ্বকাপের শেষ ম্যাচ ফাইনালকে আসলে সাক্ষী হতে ফাইনালের, এবং তারা কিন্তু মাঠে ঢুকছেন। এবং আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম, আমরা দুজন মিলেই এই বিশ্বকাপ আসলে কভার করছিলাম। আমরা দুজনই কিন্তু আছি এখানে, এবং সেখানে কিন্তু একটু ফয়জুলের সাথেও কথা বলতে চাই। ফয়জুল, আজকের ফাইনালটা আসলে কেমন হতে পারে এবং মানুষের উপস্থিতি দেখে কি মনে হচ্ছে, অন্য ম্যাচগুলোর চেয়ে আসলে কোনো আলাদা কিনা? নিঃসন্দেহে আলাদা, কারণ সবার মাঝে যেমন চ্যাম্পিয়ন দলকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা নিয়ে সবাই এসছেন, আর সবার মাঝে কিন্তু শেষেরও একটা মানে বিদায় বিরহের সুরও কিন্তু রয়েছে, যে এই যে স্টেডিয়াম জুড়ে বা বিশ্ব জুড়ে যে একটা বর্ণিল বিশ্বকাপের বিভিন্ন ধরনের রং ছিল, আড্ডা ছিল, তর্ক ছিল, বিতর্ক ছিল, প্রত্যাশা ছিল, সেটিও কিন্তু আজ শেষ হয়ে যাবে। এবং সবাই কিন্তু একটু উন্মাদনা আছে যে হ্যাঁ, আজকেই সেই আগামী 4 বছরকে ওয়ার্ল্ডকে লিড করবে সেই চ্যাম্পিয়নকে কিন্তু আজই খুঁজে পাওয়া যাবে। এবং আমরা একটা জিনিস হয়তো মিস করবো রেজানুজ্জামান, যেটা বাংলাদেশি শুনলে যে আর্জেন্টিনা সমর্থকরা যে আমাদের কতটা ভালোবাসা দিয়েছে এই কটা দিন জুড়ে, সেটিও নিঃসন্দেহে হয়তো আজকের পর আমরা মিস করবো। তবে মাঠের খেলা যদি আমি ফিরতে চাই, সেটা হলো যে নিঃসন্দেহে দুর্দান্ত লড়াই হবে, দুটি আনবিটেন টিম, এবং ওয়ার্ল্ড কাপ পাওয়ার যোগ্য দাবিদার দুটি টিমই ফাইনালে এসছে, এবং দুর্দান্ত কিছু ম্যাচ হবে। লিওনেল মেসির মতো কিংবদন্তি খেলবেন এক দলে, এবং লামিন ইয়ামালের মতো তরুণ উঠতি তারকাও কিন্তু খেলবেন, অর্থাৎ দুর্দান্ত ম্যাচ হবে। এবং দুটি দলই এর আগে আপনি একটা কন্টেন্ট করেছেন এটি নিয়ে, দুটি দলই কিন্তু স্প্যানিশ ভাষাতেই কথা বলবে। এবং যেটা বলছিলাম যে আসলে দুটো দলই কিন্তু সেরা দল, আর্জেন্টিনা এবং স্পেন। একজন ইউরোপ সেরা, আরেকজন হলো লাতিন আমেরিকার সেরা। দুই মহাদেশের সেরার মধ্যে লড়াই, কে হবে বিশ্ব সেরা তার জন্য। আর কয়েক ঘন্টা পরে কিন্তু লড়াইটা শুরু হবে মঞ্জুর, এবং আপনাদের ওখানেও নিশ্চয়ই এই আলটিমেট ওয়ার্ল্ড কাপ যে মাসব্যাপী আয়োজন, সেখানেও কিন্তু একটা বিদায়ের সুর নিশ্চয়ই বেজে উঠেছে মঞ্জুর। নিঃসন্দেহে রেজওয়ান, এবং আর খুব অল্প সময় পরই তো জানা যাবে কি হতে চলেছে। দেখা যাক। আমরা আরেকটা ফরমেশনে আমাদের আসার কথা, সেটা হচ্ছে স্পেনের। সেখানে কি আমরা এখন আসার সুযোগ পাবো কিনা আমার প্রযোজক হয়তো বলতে পারবেন। আমরা এর পরের অংশের জন্য সেটা রেখে দিচ্ছি, প্রযোজক আমাকে জানালেন। ইশরাত, আপনার কাছে ফিরছি। মঞ্জুর, আজকে এই ম্যাচটার সঙ্গে কথা বলতে গিয়ে আমার একটা মানে একটু ইতিহাস ঘাটতে গিয়ে আমি একটা ম্যাচের তথ্য পেলাম। 2018 সালে শেষ দেখায় আর্জেন্টিনা স্পেনের কাছে 6-1 গোলে হেরেছিল। আর একটা বেশি হলে কি ভালো হতো আপনার জন্য? হ্যাঁ, একদম 7-1 হলে ব্রাজিলের জন্য দিনটা। আচ্ছা, মাহিমের কাছে যেতে চাই। মাহিম, আজকে ম্যাচের ফল বদলে দেওয়ার জন্য মানে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আসলে দুই দলেরই কোন কোন প্লেয়াররা ভূমিকা রাখতে পারে? আচ্ছা, আজকে মূলত এটা ম্যাটার করতেছে যে কোন খেলোয়াড়কে স্টার্ট করাইতেছে আর কোন খেলোয়াড়কে স্টার্ট করাইতেছে না। যেমন কি গত ম্যাচের মধ্যে সুপার সাব হয়ে আসছিল আপনার মার্টিনেজ শুধু গত ম্যাচেই না, এর আগে আরও 2টা ম্যাচের মধ্যে সুপার সাব হয়ে আসছে। অন্যদিকে আপনি যদি দিকে দেখেন, স্পেনের দিকে দেখেন, স্পেনের যদি ফেরান তোরেসকে স্টার্ট না করে, তাহলে কিন্তু ওদের লাইক নাম্বার 9 বা নাম্বার 7 যে আছে, ওদের সাবস্টিটিউট না করলে উল্টা ওরা বেটার খেলতেছিল। সো ইট ডিপেন্ডস অন দ্য মোমেন্টাম। অবভিয়াসলি যে খেলার মোমেন্টাম কোন জায়গায় কোন প্লেয়ারটা বেটার হবে, এটা বুঝতে হবে যে খেলার চলতেছে কোথায়, যে স্কোর চলতেছে কোথায়। যেমন কি ধরেন, যদি স্পেন 2 গোল দিয়ে দেয় অলরেডি, ওই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো খেলোয়াড়কেই ওরা সাবস্টিটিউট করুক, ওদের জন্য তেমন একটা ম্যাটার করবে না, কারণ আর্জেন্টিনা ট্রাই করবে যে ওরা অ্যাটাকিং করার জন্য। বাট স্পেন দে আর নট গোনা ডু যেটা ইংল্যান্ড করছে। ওরা দেখবেন যে ওদের ওয়ারজাবল হোক বা আপনার লামিন ইয়ামাল হোক বা আপনি ড্যানিয়েল মো হোক, ওরা সবাই দেখবেন যে ওই অ্যাটাকিং থার্ডেই বসে আছে। এখন আপনি 3টা অ্যাটাক দিবেন, বাট একটার মধ্যে যদি আপনি কাউন্টার খেয়ে যান, অবভিয়াসলি দিস গাইজ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি যে ওরা একটার মধ্যে একটা গোল দিয়ে দিবে। সো আমি মনে করি যে এটা মূলত নির্ভর করতেছে যে আপনার মার্টিনেজ বেটার করবে কিনা, ওই ফেরান তোরেস বেটার করবে এজ এ সাবস্টিটিউট। এটা মূলত গেমের উপর নির্ভর করতেছে, কোন সময়ের উপর তাদের সাবস্টিটিউট করা হইতেছে। জি, দর্শকদের একটু জানিয়ে দিতে চাই, আজ হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল থেকে একদল ফুটবল প্রেমী আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং তারা খুব তরুণ অবস্থায় আসলে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা, এবং রাত জেগে তো অবশ্যই ফুটবল দেখা হয়। আমরা একটু একদম কর্নারে আপনার কাছে যেতে চাই, মানে এই যে ফুটবলের প্রতি ভালো লাগাটা, আরো কত গেম তো রয়েছে, আরো কত খেলা রয়েছে, কিন্তু কেন এই ফুটবলের প্রতি ভালোবাসাটা তৈরি হলো? আসলে এটা আমার ছোটবেলা থেকেই ফুটবল, আমার স্কুল থেকে আর কি, স্কুল লাইফ থেকে আমি যেই ফুটবল এর প্রতি ভালোবাসাটা, টিম বন্ডিংটা আমার জন্য অনেক বড় একটা রোল প্লে করেছে আমার লাইফে। সো সেই টিমের সাথে আমি যখন লাইক এই স্পোর্টটাই সবচেয়ে বেশি এনজয় করতে পারি, সেই ফুটবলটা। আর কোনো স্পোর্ট ওইরকম এনজয় করার আমাদের চান্স ক্রিয়েট হয় না আমাদের স্কুল ওয়াইজ থেকে। তো সেই কারণে ফুটবল প্লেড আ রিয়েলি বিগ রোল ইন মাই লাইফ।
আয়শার কাছে যেতে চাই, মানে নারী ফুটবল প্রেমী খুব কমই দেখা যায়, কিভাবে ভালো লাগে এটা তৈরি হলো? আমার আসলে ছোটকাল থেকে আমি আমার ভাইয়ের সাথে ফুটবল দেখতাম। মেইনলি আমার ভাই আমাকে ফুটবলে ইন্টারেস্টেড করেছে। আমি ওর সাথে ফুটবল দেখতে দেখতে ফাইনালি ওর সাথে ফুটবল খেলা শুরু করেছিলাম। ফার্স্টে আমি ওর সাথে রাস্তায় ফুটবল খেলতাম, আমরা দুই ভাই বোন আরও ফ্রেন্ডসরা। তারপর আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে একাডেমি জয়েন করে করে এত হার্ড ওয়ার্ক করলে আলহামদুলিল্লাহ এই ইয়ার আমি ন্যাশনাল ফুটসাল লিগে চান্স পেয়েছি। গ্রেট গ্রেট। বাংলাদেশের মেয়েরা তো দারুণ খেলছে ফুটবল, জাতীয় দলে খেলার স্বপ্ন আছে নিশ্চয়ই? নিশ্চয়ই, অবশ্যই আছে। আমি ইনশাল্লাহ এখনো অনেক অনেক রোড বাকি আছে আমার আমার অবশ্যই জাতীয় দলে খেলা অনেক বড় একটা স্বপ্ন, অ্যান্ড ইনশাল্লাহ আমি যদি হার্ড ওয়ার্ক করতে থাকি আমার মনে হয় আমি পারবো ইনশাল্লাহ। স্পেনের জার্সির দিকে চোখ যাচ্ছে আমার, আর দেখেই মনে হচ্ছে লামিনী ইয়ামাল সামনে বসে আছে। লামিনী ইয়ামালের কোন কোন কাজ আসলে বা খেলার ধরনটা মানে অনুপ্রাণিত করে? আসলে আমার লামিনী আমালের যে খেলার দিকটা, আই থিঙ্ক ওরে যেহেতু সে মেসি ফ্যান, কিন্তু মেসি নাম্বার, কিন্তু আমার কাছে ওর খেলাটা অনেকটুকু নেইমার যখন বার্সেলোনায় ছিল, নেইমার রাইট উইংয়ে খেলতো না, লেফট উইংয়ে খেলতো, আই থিঙ্ক ওর খেলাটা অনেকটা আমার সিমিলারিটিস দেখতে পারছি। স্পেশালি লালিগাতে ও যেভাবে অনেক 3-4 প্লেয়ার ড্রিবল করে মাঝখান দিয়ে বল ছেড়ে দিতে পারে, আই থিঙ্ক ওই পার্টটা থেকে আমার অ্যাকচুয়ালি ওর দিক দিয়ে মানে বলবো ফ্যান হয়ে গেছি আমি ওর। অ্যান্ড স্পেশালি নেশনস লিগ থেকে শুরু গত বছরের যে সে যা পারফরমেন্স দিতে পারছে টু টেক স্পেন অল দ্য ওয়ে টু দ্য ফাইনালস আগেনস্ট পর্তুগাল অ্যান্ড স্কোরিং অল দোজ ফ্যান্টাস্টিক গোলস, আই থিঙ্ক ওগুলা অ্যাকচুয়ালি সিমেন্টেড মাই ফিলিংস টুয়ার্ডস হিম যে হোয়াট আ গুড প্লেয়ার হি ইজ। গ্রেট গ্রেট। আমাদের অনলাইনে একটি কুইজ রয়েছে, যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের জন্য রয়েছে আজকের কুইজটি। বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেন কত সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল? অপশন এ 1958, অপশন বি 1962, অপশন সি 1966, অপশন ডি 1970। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন facebook.com/sports24team এই ঠিকানায়। সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, এবং গতকাল অনলাইনের কুইজ বিজয়ী যিনি হয়েছেন তার নাম জানিয়ে দিতে চাই। কুষ্টিয়া থেকে আব্দুল্লাহ ওমর ফয়সাল, আপনাকে অভিনন্দন, আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেল 24 পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মাহিম, আজকের ম্যাচে যেরকম বলছিলাম যে সাবস্টিটিউট প্লেয়াররা কীভাবে ভূমিকা রাখবেন, পাশাপাশি বল দখলের একটি কথা আমরা বলছিলাম যে স্পেন বল দখল করার চেষ্টা করবে, এটা ভাঙতে আর্জেন্টিনার ট্যাকটিক্যাল কি কাজ থাকতে পারে? সো আজকের ম্যাচটা অ্যাকচুয়ালি মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড হওয়ার কথা, কারণ অ্যাকচুয়ালি একটু আগে হাবিবুর ভাই একটা কথা বলতেছিল যে ওরা মিডফিল্ড ওভারলোড করা ট্রাই করবে। এর মেইন কারণ হলো রদ্রি ও সিবিতেও নাই আসতে পড়তেছে, ও ডিফেন্সিভ মিডফিল্ডেও নাই আসতে পড়তেছে, ও ইভেন অ্যাটাকিং মিডফিল্ডেও যেতেছে। এখন এই খেলোয়াড়টা ইতিহাসে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি পাসেস করছে এই একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে। সো দিস গাই হ্যাজ দ্যাট ক্যালিবার যে গেমটাকে চেঞ্জ করতে পারে। অ্যান্ড শুধু এটাই না, সে শুধু করে নাই, এই বলটাকে সবচেয়ে বেশি পাসেস কমপ্লিটই করে নাই, তার বিপক্ষে সবচেয়ে বেশি ইন্টারসেপ্টেড অ্যাটেম্প করা হয়েছে। মানে সবচেয়ে বেশি খেলোয়াড় ইতিহাসের মধ্যে একটা পার্টিকুলার খেলোয়াড় থেকে বল নেওয়ার জন্য সবচেয়ে বেশি অ্যাটেম্প করা হয়েছে এই রদ্রির বিপক্ষেই। তো এই খেলোয়াড়টা যখন আপনি দেখবেন যে সিভি থেকে আপনার আসে, মানে মূলত মিডফিল্ডে খেলে, বাট যখন সেই সিভি থেকে আবার মিডফিল্ডে আসবে, অলরেডি তাদের 4টা মিডফিল্ড আছে। অন্যদিকে আপনি যখন দেখবেন আর্জেন্টিনার ক্ষেত্রে দেখবেন ওরা 4-4-2 খেলার ট্রাই করে, যে জায়গায় মিডফিল্ড ডায়মন্ড শেপ চলে যায়। এখন 4 ভার্সেস 5 যখন হবে, অ্যান্ড স্পেনের দ্যাট কোয়ালিটি অফ ফুটবলার্স বলটাকে করার ট্রাই করবে, কন্ট্রোল করার ট্রাই করবে, সেক্ষেত্রে দেখা যাবে যে অবভিয়াসলি স্পেনের কাছে বেশিক্ষণ বল আছে। এইটাই ট্রাই করতেছে আপনার স্পেন, এইটাই বলা হয়েছিল যে বারবার বিরতির সময় হয়ে গেছে বোধহয় ইশরাত, আমরা একটু পরে ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আমরা হাবিব ভাইয়ের কাছে ফিরে আসব। দুই কোচের ট্যাকটিক্যাল লড়াই আসলে আজকে হতে চলেছে। আমরা ফরমেশন নিয়ে খানিকটা কথা বললাম, আর্জেন্টিনার স্পেনের ফরমেশন কি দাঁড়াচ্ছে সে নিয়েও খানিকটা কথা বলতে চাই, এবং সবশেষে কি হতে পারে, এক্সট্রা টাইমে যাবে কিনা, টাই ব্রেকার হবে কিনা। স্পেনের ফরমেশনটা রেগুলারই থাকতেছে, আমার মনে হয় যারা স্টার্ট করতেছিল তারাই স্টার্ট করবে। পেদ্রি হয়তো আজকেও বেঞ্চ থেকে আসতে পারে। একটা চেঞ্জেস হতে পারে, যেহেতু বল যদি আসলে অনেক বেশি রাখতে চাই স্পেন, সেক্ষেত্রে হয়তো পেদ্রিকে আজকে শুরু থেকে স্টার্ট করাই দিতে পারে। ফ্যাবিয়ান রুইজ হয়তো খেলার গতি বাড়ানোর জন্যে, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো হয়তো পরের দিকেও আসতে পারেন। রড্রি সহ মিডটাকে বেশি কন্ট্রোল রাখা বা বল বেশি দখলে রাখার জন্য হয়তো আজকে রুইজের জায়গায় পেদ্রিও স্টার্ট করতে পারেন। বাট সিমিলার স্টোরি এরকমই হবে। ওরিয়াজাবাল স্ট্রাইকার থাকবে 4-2-3-1।
এবং পাও কুবার্সি লাপোর্তে এটা একেবারে অটোমেটিক চয়েস, কুকুরিয়া পেদ্রো পোরো এটা একেবারে অটোমেটিক চয়েস। সো স্পেন ফাস্ট ট্রানজিশনাল অ্যাটাকিং ফুটবল বা ফাস্ট কাউন্টার, মানে দ্রুত হচ্ছে বক্সে অপোজিশন বক্স পর্যন্ত খেলাটাকে ক্যারি করা, মানে বল ক্যারি করার কাজটা বেশি করবে। সেক্ষেত্রে লামিন ইয়ামাল ওয়াইড থাকলেও এরা এক সাইড ফিল্ড ওভারলোড দিতে গিয়ে লামিন ইয়ামালকে ওয়াইড রেখে দানি ওলমোকে দিয়ে মেসি যে কাজটা করেন, একটা সাইড ওভারলোড দিয়ে একজন উইঙ্গারকে ফ্রি রাখেন। এক্ষেত্রে আর্জেন্টিনায় ফ্রি থাকে আলভারেজ। স্পেন দানি ওলমো সহ মেসি জোনে আরেকটা ওভারলোড দেবেন, মানে স্পেনও ওভারলোড দেবে, আর্জেন্টিনা ওভারলোড দেবে ওখান থেকে বল বের করার জন্য। এই জায়গায় বায়না ক্রুশাল একটা প্লেয়ার হয়ে মিডফিল্ডে জয়েন করে থাকেন নিউমারিক্যাল অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। সো স্পেন আসলে মিডফিল্ড 6 পায়। কিভাবে 6 পায়? 5 or 6 পায়। কিছু কিছু ক্ষেত্রে কুকুরিয়া জয়েন করে, আবার কখনো কখনো পেদ্রো পোরো। তো এদের দুইজনে একজন উপরে থাকে একজন নিচে থাকে এবং মিডফিল্ডে জয়েন করে। সো মিডফিল্ড 4 সহ এটা 5 হয়ে যায় নিয়ারলি। লামিন ইয়ামাল একটু ইয়াতে থাকেন। খেলার ফলাফল কি দাঁড়াতে পারে এবং সেটা এক্সট্রা টাইমে যাবে কিনা, টাই ব্রেকারে? আমার মনে হয় না এই ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে। আমার এই ম্যাচে আসলে ট্যাকটিক্যাল কোনো চিন্তা ভাবনা নাই, একবারে হার্ট ফিলিং ফ্রম দ্য হার্ট হচ্ছে আর্জেন্টিনা 3-1 গোলে রেগুলার টাইমে উইন হইতে পারে। 3-1? ইয়েস। ট্রানজিশনাল ব্রেক আমরা অ্যাটলেটিকো মাদ্রিদে এই জিনিসটা দেখেছি। দে ক্যান ব্রেক লাইক অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের মেসি নাই, আর্জেন্টিনার মেসি আছে, এক্সট্রা অ্যাডভান্টেজ। সো দেয়ার উইল বি এন ইন্টারেস্টিং ব্যাটেল। আমার বাজি আর্জেন্টিনার পক্ষে। গোল্ডেন বুটে এমবাপ্পে এগিয়ে গেলেন গত রাতে, মেসি কি সেটা পূরণ করতে পারবেন বলে মনে হয়? এখানে আসলে মেসির সামনে গোল্ডেন বুটটা বিষয় না, বিষয়টা হচ্ছে বিশ্বকাপটা আসলে ম্যাটার করে না। গোল্ডেন মেসি ব্যক্তিগত অর্জনের পেছনে এমনিই ছোটেন না। এমবাপ্পে যদিও বুটের পর বলেছিলেন যে আমি জানি মেসি গোল করবে, সো আই এম নট শিওর। মানে এমবাপ্পে ট্রাস্ট করে মেসিকে যে মেসি এই ম্যাচেও ফাইনালে গোল করতে পারেন এবং তার দলকে জিতিয়ে আনতে পারেন। আর এজ এ ফ্রান্স ফ্যান আমি স্পেনের দুইটাই স্টার আসলে চাই না, ফ্রান্সের দুইটাই থাকুক, স্পেন আমাদেরকে লেভেল না করুক। সো আই হোপ। আর গোলকিপিং কম্পারিজনে আসলে উনাই সিমন তো এই ওয়ার্ল্ড কাপের মানে রেগুলার টাইমের বেস্ট গোলকিপার, বাট ইফ দ্য ম্যাচ গোজ ইনটু দ্য শুট আউট মার্টিনেজ তখন দেন হি ইজ দ্য গাই, খেলা দেখিয়ে দিবেন। হি ইজ দ্য গাই। দেখা যাক, কালকে শেষবারের মতন এই সিজনে দেখা হবে আপনার সাথে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইরশাদ, ফিরছি আপনার কাছে। মঞ্জুর, আপনি আর আমি চাপ মুক্ত, বাকি সবাই যেন থমথমে অবস্থা। আমি বুঝতে পারছি না, আমাদের সেটের দর্শকদেরও সেম অবস্থা দেখতে পাচ্ছি। কারো মুখে হাসি নেই কেন? হাসি তো অনেক বেশি করে হাসার অপেক্ষায় আছেন তারা, হয়তো সেই বা জন্যই একটু হয়তো। চাপ ফিল করছে সবাই আমার মনে হচ্ছে। সেটের দর্শকদের জন্য আমার হাতে একটি কুইজ রয়েছে, একটু হাসেন আপনারা প্লিজ। ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফিটি কত সালে প্রথম চালু করা হয়? অপশন এ 1950, অপশন বি আমার কাছে নেই, যে কোনো একটি দিয়ে দিতে পারেন মঞ্জুর। অপশন বি 1962, 1962, অপশন সি 1974, অপশন ডি 1930। I think 1962. আর কেউ ট্রাই করতে চান? আই থিঙ্ক 1950। আর কেউ? 1962। একটা তো বলছে 62 বলছেন না আপনি? আরেকটা পিক করেন। উনি তো 62 অলরেডি। আর অপশনস কি কি ছিল? 1950, 1962, 1974, 1930। 1930। সরি, কেউই পারলেন না। আমি বুঝতে পারছি আসলে সবাই চাপে আছে। কালকের ম্যাচটাতে ফ্রান্স এবং ইংল্যান্ড যেভাবে খেললো চাপ মুক্ত, আসলে ওরকম যদি একটা অবস্থা থাকতো, যেমন আমার দল নেই, আমি এখন চাপ মুক্ত আছি, আপনার কেমন লাগছে ফাহিম? অ্যাকচুয়ালি আমার দল নাই, sorry. অ্যাকচুয়ালি আমার দল নাই, সো আমারও চাপ মুক্তই লাগতেছে। আর অন্যদিকে আমি মেসি ফ্যান। মেসি অলরেডি গোল্ডেন বল জিতে গেছে, সো আপনারা জানতে পারবেন ওয়ার্ল্ড কাপ শেষের পরে, আর কয়েক ঘন্টা পরে জানতে পারবেন যে সে জিতে গেছে। সো আই এম হ্যাপি উইথ হোয়াট এভার ইট ইজ গোয়িং টু বি, বুঝছেন। আর অ্যাবাউট লাস্ট কথা আমি যেটা বলতে চাইতেছি যে অ্যাবাউট দ্য প্রেডিকশনস, সবাই বলতেছে যে স্পেন জিতবে এরকম। ভাই একমাত্র ভাই বলছে, আমাদের হাবিবুর ভাই বলছে, হি ইজ দ্য গ্রেট গাই। ওনার থেকে বলছে যে মন থেকে বলছে যে আর্জেন্টিনা জিতবে, বা সবাই বলতেছে যে স্পেন জিতবে। বাট এর পিছনে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি না, যে 2021-এ এভরিওয়ান ডাউটেড আর্জেন্টিনা, 2022-এর ওয়ার্ল্ড কাপে এভরিওয়ান ডাউটেড আর্জেন্টিনা, 2022-এর ফিনালিজিমা এভরিওয়ান ডাউটেড আর্জেন্টিনা। বাট সবসময় তারা অডের বিপক্ষে গিয়ে জিতে আসছে। সো আই ডোন্ট নো যে আজকে কি হয়ে যেতে। আজকের ম্যাচে প্রথম গোলটা যে দল করবে তার পক্ষে কি ফলাফল যাবে? মোস্ট লাইকলি তাদের পক্ষেই যাওয়ার কথা। এন্ড আমি এটাই বলতেছি যে যেই দলই প্রথম গোল করবে তারাই জিতবে। আচ্ছা, একটু জানতে চাই কে কোথায় খেলা দেখবেন? ওয়েল, আজকে মোস্ট প্রবাবলি আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই একজনের বাসায় দেখবো নাইট ওভারে।
So, like, as it's the final match of 2026, so I think, yeah, it's going to be great. কোথায় খেলা দেখবে এবং আসলে আজকে ম্যাচে কয়টা গোল হতে পারে? আমি বাসায় আমার ফুল ফ্যামিলির সাথে দেখবো, আর এমনও হতে পারে আর্জেন্টিনা 2-1 জিতেছে ফাইনাল টাইম, বা হচ্ছে গিয়ে নীল নীল পেন্সে যেতে পারে। আমি আমার ফ্যামিলির সাথেই দেখবো এই ওয়ার্ল্ড কাপের ফাইনালটা, অ্যান্ড আই থিঙ্ক অ্যারাউন্ড 2 থেকে 3টা গোল হতে পারে, বাট দ্য ফাইনাল স্কোর লাইন ক্যান গো 2 টিমের পক্ষেই। আমারও প্ল্যান আমার ফ্রেন্ডসদের সাথে আজকে খেলাটা দেখার, বাট আলটিমেটলি স্কোর লাইন আমার মনে হয় স্পেন উইল টেক দ্য লিড, বাট 75 মিনিটসের পরে আপনার আর্জেন্টিনা উইল কাম ব্যাক এগেইন। 70 মিনিটে তো কামব্যাক করে সবসময় নিশ্চয়ই। আর্জেন্টিনা। আর যদি পেনাল্টিতে যায়, এবং গোলকিপারদের নিয়ে অনেক কথা হচ্ছে, মার্টিনেজ এখন পর্যন্ত তার জ্বলে ওঠাটা দেখাননি, আজকে কি সে রাত হতে পারে কিনা? সো একটা ক্রেজি ফ্যাক্ট আছে যে মার্টিনেজ কখনো ফাইনাল হারে নাই। সো অ্যাকচুয়ালি এটা হয়েছে। সো সামহাও আমরা এই পর্যন্ত আসছি যে মার্টিনেজ কখনো ফাইনালে গেছে, ওইটা জিতে নাই, এরকম হয় নাই। তো আজকে যদি পেনাল্টিসেও যায়, আপনি কিন্তু দেখবেন যে ও মার্টিনেজের যে এক্সপিরিয়েন্স আছে, এই ধরনের এই লেভেলের মধ্যে যেই ধরনের এক্সপিরিয়েন্স দেখায় আসছে, অবভিয়াসলি হি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ। সো ও কিন্তু অ্যাকচুয়ালি ইনজুর্ড, ও হাতে ব্যথা অনুভব হাতে করে ব্যথা, খেলতেছে। বাট তারপরও আমি মনে করি যে অ্যাকচুয়ালি যদি এই লেভেলের মধ্যে পেনাল্টিসে যায়, হি হ্যাজ ওয়ে মোর এক্সপিরিয়েন্স দ্যান উনাই সিমন্স। মাহিম, পারফরমেন্স বা ফর্ম নাকি অভিজ্ঞতা, এই দুইটাকে যদি তুলনা করতে চাই এই দুই দলের সাথে, কি হবে? সো ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো একটা ম্যাচের মধ্যে অবভিয়াসলি আপনার এক্সপিরিয়েন্স অনেক বড় রোল পালন করে। এই জন্য কিন্তু আপনারা দেখবেন যে সবসময় এই যে আর্জেন্টিনাকে অনেকে আগায় রাখতেছে, এই জন্য বিকজ দিস গাইজ হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। ওদের ওয়ার্ল্ড কাপ জেতার একটা এক্সপিরিয়েন্স আছে, রিসেন্টলি অনেকগুলো প্লেয়ার আছে যে অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর অন্যদিকে যদি আপনারা স্পেনের টিমটাকে দেখেন, দে আর ইউরো চ্যাম্পিয়ন্স, বাট ওদের ওই এক্সপিরিয়েন্সটা নাই ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যে যেই ধরনের ক্যালিবার নিয়ে থাকার জন্য, ওই ধরনের এক্সপিরিয়েন্সটা নাই। তবে এই জায়গায় পারফরমেন্স অনেক বড় করে রোল পালন করে। 2018 সালে কিন্তু আমরা দেখছি যে ফ্রান্স জিতে গেছে উইথ আ ভেরি, কি বলে এটা, অ্যাভারেজ এজড অফ ফুটবলার্স নিয়ে। সো অবভিয়াসলি এই জায়গায় পারফরমেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স দুইটাই ম্যাটার করে। এই জন্যই আর কি আর্জেন্টিনা দেখবেন যে এইসব মাহিম খুব ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছে, সে দুই দলের পক্ষেই থাকছে। না, অ্যাকচুয়ালি আমি অনেক তো ইয়ার ধন্যবাদ কথা বলি সবাইকে। নাই আপনাকে, একটা বাদ দিছি, দুইটার কথা বলছি। ইটস আ মিক্সচার অফ পারফরমেন্স অ্যান্ড অনেক ধন্যবাদ সবাইকে। এর মধ্যে দিয়ে বিদায় নিতে হচ্ছে আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে। বিদায় নিচ্ছে আজকের মতো, আগামীকাল ফিরবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিয়ে। অনেক ধন্যবাদ।